মা, তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারব না। মা, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? আমার নাম সুনিতা এবং আমার বয়স ২৯ বছর। আমি একজন সাধারণ নারী, কিন্তু আমার ছোট্ট জগতে সুখে আছি। আজ আমি তোমাকে আমার এবং আমার ছেলের এমন একটি ঘটনা বলতে যাচ্ছি, যা আমার জন্য কখনো ভুলার নয়। কয়েক বছর আগে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি একটি ২২ বছর বয়সী মেয়ের সাথে পালিয়ে গিয়ে তার নতুন জীবন শুরু করেছিলেন। এটি শুনে হয়তো তুমি ভাববে, একজন ৩৯ বছর বয়সী পুরুষ কিভাবে তার স্ত্রীকে একটি নতুন মেয়ের জন্য ছেড়ে দিতে পারে। কিন্তু মনে হয় আজকের যুগই এমন যে মানুষ নিজের হৃদয়ের টানকেই সবকিছু মনে করে। যাই হোক, এখন আমি আমার গল্পে আসছি। এটি একটি সকালের কথা। আমি এবং আমার ছেলে, যাকে আমি এখন থেকে অজয় বলবো, আমরা মাঠে ভুট্টার ফসলের যত্ন নিচ্ছিলাম। দুপুর হতে না হতেই আকাশে ঘন কালো মেঘ জমে উঠল। কিছুক্ষণের মধ্যেই তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা মাঠেই আটকে গেলাম। কাছে একটি পুরানো শেড ছিল, যা মাঠের সেচের জন্য তৈরি পাম্পের উপর নির্মিত ছিল। আমরা দুজনেই সেখানে আশ্রয় নিলাম এবং বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে দিন ঢলে পড়ছিল এবং চারপাশের এলাকা নির্জন হয়ে গিয়েছিল। সবাই নিজ নিজ বাড়িতে চলে গিয়েছিল। বৃষ্টি এখন হালকা হচ্ছিল, কিন্তু আমার কাপড় সম্পূর্ণ ভিজে গিয়েছিল। ঠান্ডায় আমার হাত পা কাঁপছিল। আমি আমার ভিজে কাপড় সামলানোর চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে অজয়ের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে গেল। সে অস্থির লাগছিল। তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল এবং সে আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। তার এই আচরণ দেখে আমিও কিছুটা ঘাবড়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে হঠাৎ তার কি হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, অজয়, কি হয়েছে? তুমি ঠিক তো? কিন্তু সে কোনো উত্তর দিল না। সে শুধু আমাকে এমনভাবে দেখতে লাগল, যেন কিছু বলতে চায় কিন্তু তার জিভে তালা লেগে গেছে। বৃষ্টি এখন ফোঁটায় ফোঁটায় পরিণত হয়েছিল, কিন্তু আমরা তখনও সেই শেডে ছিলাম। আমি ভাবলাম, সম্ভবত ঠান্ডার কারণে সে অস্বস্তি বোধ করছে। আমি তাকে আমার দিকে ডাকলাম এবং বললাম, সম্ভবত তোমার ঠান্ডা লাগছে। এখানে আমার কাছে এসে বসো। সে ধীরে ধীরে আমার কাছাকাছি এল। আমি তাকে জড়িয়ে ধরলাম যাতে সে কিছুটা উষ্ণতা পায়। আমিও ঠান্ডা অনুভব করছিলাম, কিন্তু সেই মুহূর্তের অদ্ভুত পরিস্থিতি আমাকে আরও অস্বস্তিতে ফেলেছিল। কিছুক্ষণ পরে বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল। আমি ভাবলাম, এখন বাড়ির দিকে যাওয়া উচিত। আমি আমার কাপড় সামলালাম এবং তাকে বললাম, চলো অজয়, এখন বাড়ি যাই। সে নিঃশব্দে উঠে দাঁড়াল এবং আমরা দুজনেই মাঠ থেকে বেরিয়ে পড়লাম। পথে আমি ভাবছিলাম, শেষ পর্যন্ত তার কি হয়েছিল? সে কেন এমন আচরণ করল? আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়ি পৌঁছে তার সাথে খোলামেলা কথা বলব, যাতে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বাড়ি পৌঁছেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, অজয়, সেই সময় তুমি এত অস্থির কেন হয়ে গিয়েছিলে? কি হয়েছিল? সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে আমার কি হচ্ছিল। শুধু এক অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। তার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি ভাবলাম, সম্ভবত সে সেই সময়ের পরিবেশে অস্বস্তি বোধ করেছিল। আমি তাকে সান্ত্বনা দিলাম, কোনো সমস্যা নেই বাবা। যদি কখনো এমন কিছু অনুভব কর, আমাকে সঙ্গে সঙ্গে বলবে। সেই রাত আমি তাকে বিশ্রাম করতে দিলাম এবং নিজেও ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু আমার মনে প্রশ্ন ঘুরছিল, এটি কি শুধু অস্থিরতা ছিল নাকি আরও কিছু? আমি এটিকে পরের দিনের জন্য রেখে দিলাম, কারণ অনেক সময় সময়ের সাথে সাথে উত্তর নিজেই চলে আসে। পরের সকালে অজয় তার ঘর থেকে বেরিয়ে এল সম্পূর্ণ স্বাভাবিক। তার আচরণ ঠিক যেমন প্রতিদিন হয়, যেন গত রাতে কিছুই হয়নি। আমি ভাবলাম, সম্ভবত এটি সত্যিই একটি মুহূর্তের ব্যাপার ছিল এবং এ নিয়ে বেশি চিন্তা করা ঠিক নয়। দিন কেটে গেল এবং আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমার মনে সেই প্রশ্ন কোথাও না কোথাও থেকে গেল। একদিন সুযোগ পেয়ে আমি তার সাথে হালকাভাবে কথা শুরু করলাম, অজয়, তোমার কি মনে আছে সেই দিন মাঠে কি হয়েছিল? আমি দেখেছিলাম যে তুমি হঠাৎ অস্থির হয়ে গিয়েছিলে। সে কিছুক্ষণ থেমে বলল, মা, আমি নিজেই বুঝতে পারিনি যে কি হয়েছিল। সম্ভবত বৃষ্টি, ঠান্ডা এবং সেই নির্জন জায়গা আমাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল। তার কণ্ঠে সত্যতা ছিল। আমি বুঝতে পারলাম যে সে সেই অভিজ্ঞতা নিয়ে নিজেও বিভ্রান্তিতে ছিল। আমি তাকে আরও অস্বস্তিতে ফেলতে চাইনি, তাই বললাম, ঠিক আছে বাবা, মাঝে মাঝে এমন হয়। বেশ কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকল। কিন্তু একবার আবার, যখন আমরা মাঠে কাজ করছিলাম, এমন কিছু ঘটল যা আমাকে ভাবতে বাধ্য করল।
অজয় আমার কাছে এসে হঠাৎ বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, বলো, কি কথা? সে কিছুটা দ্বিধা করে বলল, আমার এখন মনে হচ্ছে সেটা অস্থিরতা ছিল না। সম্ভবত তোমাকে সেই অবস্থায় দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কি তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে অনেক প্রশ্ন উঠতে লাগল, এটি কি শুধু একটি অস্বস্তিকর মুহূর্ত ছিল নাকি আরও কিছু? আমি তার বয়স এবং মানসিক অবস্থাগু আজকে বুঝিয়ে বললাম, এই বয়সে এমনই হয় যখন আবেগগুলো জটিলতা তৈরি করে, কিন্তু তোমাকে বুঝতে হবে এবং সঠিক পথে ফিরে আসা শিখতে হবে। সে আমার কথা মন দিয়ে শুনল এবং মাথা নেড়ে বলল, আমি বুঝেছি মা, আমাকে ক্ষমা করো। আমি এখন এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই কথোপকথন আমাদের মধ্যে একটি নতুন বোঝাপড়া তৈরি করল। সে তার আবেগগুলো আরও ভালোভাবে সামলানো শুরু করল এবং আমিও অনুভব করলাম যে একজন মা হিসেবে তার মানসিক অবস্থাকে গভীরভাবে বুঝতে হবে। সময় কেটে গেল এবং আমাদের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। সেই ঘটনার পর আমরা একে অপরের সাথে খোলামেলা কথা বলতে শুরু করলাম, যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। এক সন্ধ্যায় আমরা দুজন ছাদে বসে চা পান করছিলাম। আজও হঠাৎ বলল, মা, আমি তোমাকে আরও কিছু বলতে চাই। আমি হেসে বললাম, বলো, কি কথা? সে একটু গম্ভীর হয়ে বলল, সেদিন তুমি আমাকে যা বুঝিয়েছিলে তার জন্য আমি তোমার খুব কৃতজ্ঞ। তুমি সবসময় আমাকে সঠিক পথ দেখাও। কখনো কখনো আমার মনে জটিলতা তৈরি হয়, কিন্তু তোমার কথা আমাকে স্পষ্ট করে দেয়। কি তার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি বললাম, বেটা, কোনো আবেগই ভুল নয়, শুধু তাকে সঠিকভাবে বুঝতে এবং প্রকাশ করতে হবে। কুশের সম্মতিতে মাথা নেড়ে বলল, মা, আমি এখন চেষ্টা করব আমার আবেগগুলো বুঝতে এবং সঠিকভাবে প্রকাশ করতে। এই কথোপকথনের পর আমি অনুভব করলাম যে আজও সত্যিই বড় হয়ে উঠছে। আমরা তার ভবিষ্যৎ, পড়াশোনা এবং স্বপ্ন নিয়েও দীর্ঘ আলোচনা করলাম। সেই ঘটনাকে পেছনে ফেলে আমরা জীবনে এগিয়ে যাওয়া শিখলাম। বছরগুলো পর একদিন আজও আমাকে বলল, মা, আমার পড়াশোনা শেষ হয়েছে। আমি এখন চাকরির জন্য শহরে যেতে চাই। কি এটা শুনে আমার মন একটু ভারী হয়ে গেল। একজন মা সবসময় তার সন্তানকে কাছে রাখতে চায়, কিন্তু তার চোখে উদ্যম এবং আত্মবিশ্বাস দেখে আমি বললাম, তোমার যা ভালো লাগে তাই করো। আমি সবসময় তোমার সাথে আছি। সে আমার পাশে বসে বলল, মা, তোমার কারণেই আমি আজ এখানে পৌঁছেছি। যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। গীতার কথা শুনে আমার চোখে পানি চলে এল, কিন্তু তা ছিল খুশি এবং গর্বের অশ্রু। আমি তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি সবসময় তোমার সাথে থাকব, তুমি যেখানেই যাও। তোমার খুশিই আমার খুশি। কিছুদিন পর সে চাকরির জন্য শহরে চলে গেল। তার যাওয়ার পর বাড়িতে একরকম নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু আমি সান্ত্বনা পেলাম যে সে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। সে প্রায় ফোনে কথা বলত এবং তার নতুন অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করত। আমি তাকে সবসময় সঠিক পরামর্শ দিতে চেষ্টা করতাম। আমাদের সম্পর্ক দূরত্বের কারণে একটু বদলে গেলেও আমাদের পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসায় কখনো কমতি আসেনি। কয়েক বছর পর একদিন আজও আমাকে ফোনে একটি বড় খবর দিল। সে বলল, মা, আমি একটি মেয়ের সাথে পরিচিত হয়েছি। আমার মনে হয় সে আমার জন্য সঠিক জীবনসঙ্গী। আমি তাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কি এটা শুনে আমার খুশির সীমা রইল না। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তাকে দেখতে আমি খুব উৎসাহিত। কিছুদিন পর সে তার ভাবী স্ত্রী, যাকে আমি এখানে নেহা বলব, নিয়ে বাড়ি এল। নেহার সাথে পরিচিত হয়ে আমার মনে হল আজও সত্যিই একজন বুদ্ধিমান এবং প্রিয় মেয়েকে বেছে নিয়েছে। সে তার জন্য একদম সঠিক পছন্দ ছিল। আমরা শীঘ্রই তাদের বিয়ের প্রস্তুতি শুরু করলাম। বিয়ের দিনটি আমার জন্য অত্যন্ত বিশেষ ছিল। আজকে বর হিসেবে দেখে আমার বুক গর্বে ভরে উঠল। সে এখন সম্পূর্ণরূপে বর এবং দায়িত্বশীল হয়ে উঠেছে। বিয়ের পর আজও এবং নেহা তাদের নতুন জীবন শুরু করল, কিন্তু তারা আমাকে কখনো একা বোধ করতে দেয়নি। আমরা সবাই মিলে একটি সুখী পরিবারের মতো থাকতে শুরু করলাম। আমাদের সম্পর্কের ভিত্তি, যা আমরা বছর আগে তৈরি করেছিলাম, এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। এখন যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় জীবনে যতই সমস্যা আসুক, যদি ভালোবাসা, বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা থাকে, তবে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব। আমার এবং আজয়ের মধ্যে এই গল্প শুধু আমাদের যাত্রাই নয়, বরং এটি এও শেখায় যে সঠিক সময়ে সঠিকভাবে কথা বলা সম্পর্কগুলোকে কতটা শক্তিশালী এবং সুন্দর করে তুলতে পারে। আমাদের পরিবার এইভাবেই সুখ এবং সন্তোষের সাথে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আমার